কথার জবাব তো কথা দিয়ে দিবেন। বাহিনী বানাইতেছে, এটা হলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি, শহীদ পরিবারের সাথে দেখা করে বেরো আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হও এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই আর সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়, একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন, দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদল কথার জবাব মানে কথা, ভাষা, শব্দ নিতে পারতেছেন না, শব্দগুলা নিতে পারতেছেন না, তাহলে বুঝেন শব্দের কি পাওয়ার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। তো এই যে শব্দ বোমা, এগুলাই নিতে পারতেছেন না। তো বোমা শব্দ দিয়ে দেন, তার জন্য ওকাই দলকে রাস্তায় নামায়ে তাদেরকে দিয়ে এই ছেলে পেলেগুলোর উপরে এইরকমের অত্যাচার করাবেন। আর নতুন বাংলাদেশের কি এটাই নিয়ম নীতি ছিল নাকি যে কেউ রাজনীতিতে আসতে পারবে না, কেউ সমাবেশ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ প্রতিবাদ জানাইতে পারবে না, সবার সব মেনে নিতে হবে? প্রস্তুতি নিব। আমরা ভাবি নাই যে ছাত্র দলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে, আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশ তো এখানে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে। এটা দেখলেই বোঝা যাচ্ছে পুলিশ এখানে তাদেরকে রক্ষা করছে না। পুলিশ রক্ষা করছে ততটুকুই যতটুকু তাদের প্রাণনাশের ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হতে পারে, সেই জায়গাটা হয়তো পুলিশ রক্ষা করেছে। কিন্তু তাদেরকে হেনস্থা করা, অপমান করা, মারা, এই ক্ষেত্রে পুলিশ এখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। এটা খুবই দুঃখজনক। এখন এর পিছনে যারাই থাকুক, এনসিপি যদিও বলছে এখানে বিএনপির ভূমিকা আছে, বিএনপি সরাসরি জড়িত। নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির 10 নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগেই ছাত্র দলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল এনসিপিও। ফলে এক সংঘর্ষকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে নতুন করে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার রাত 10টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপির 10 নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়। মামলার এজাহার অনুযায়ী গত 28 জুলাই বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। অভিযোগে বলা হয়েছে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। এজাহারে বাদী উল্লেখ করেন, জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোক সভায় কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বাড়ি চৌধুরী সহ 40 থেকে 50 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এরা মিথ্যা কথাটাও ছাত্র দল এবং যুব দলের বর্তমান যে সকল
গুণীজন সোনার ছেলেরা আছে, তারা মিথ্যা কথাটাও ঠিকভাবে বলতে পারে না। যে এনসিপি করলো ছাত্র দলের উপরে, ওদের গাড়ি ভেঙে গেল, ওদের চোখ নষ্ট হয়ে গেল, আর পুলিশ সেই মামলা নিয়ে নিল। এটা অরাজকতার দিকে দেশটা যাচ্ছে আসলে। বিএনপির শীর্ষ পর্যায়ের ইঙ্গিত ছাড়া বা শীর্ষ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা ঘটনা ঘটেছে এটা আমি মনে করি না। এবং আমি যদি আপনাকে দেখাই যে মানে নির্বিচারে ধরেন যে মাইক্রোবাস গুলো ভাড়া নিয়ে যাওয়া হয়েছে, সেই মাইক্রোবাসের ড্রাইভারদেরকে পেটানো হয়েছে। আপনি যদি দেখেন এই যে এত অশ্লীল গালাগালি সেখানে হচ্ছিল, যেভাবে মারতেছিল, যারা পিটাচ্ছিল, তারা ধরেন ওই যে ছাত্র দলের মানে অনুষ্ঠানের কি বলে গেঞ্জি পরে, লোগো লাগানো গেঞ্জি পরে তারা ইয়ে করতেছে, মানে অর্থাৎ একটা বেহাল অবস্থা। এবং ধরেন আপনি যদি দেখেন সেখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ভূমিকা কিন্তু আমরা দেখি নাই। আর এই যে একটা দীর্ঘ সময় ধরে তাদেরকে এভাবে পেটানো হলো, রাস্তা ব্লক করে মারা হলো, বা এনসিপি যে এরকম একটা কর্মসূচিতে গেল সেটার একটা নিরাপত্তার ব্যবস্থা তো আছে, তাই না? এখন ধরেন এনসিপি কে আপনি যাই বলেন, এনসিপি তো ভাই বিরোধী দলের অংশ, তাই না? বিরোধী দলের অংশ, নাহিদ ইসলাম বিরোধী দলের হুইপ। সো আপনি এটা তো এক অর্থে বিরোধী দলের উপরে হামলা। রহমান বা স্থানীয় নেতৃবৃন্দ ইনক্লুডিং তারেক রহমান, তারা কি এটা জানতো এরকম একটা কিছু হবে, নাকি একেবারেই জানতো না, নাকি তাদের কমান্ডে হয়েছে? প্রশ্নটা তখনই চলে আসে। এটার উত্তর পরবর্তী কার্যক্রমে বিএনপির নেতৃবৃন্দ কি করলো, বা প্রধানমন্ত্রী কি বললো, তার প্রেস থেকে কি বলা হলো, বা আদৌ কিছু বলা হলো কিনা, তার উপর নির্ভর করে। কোনো বক্তব্য কি এসেছে তারেক রহমানের তরফ থেকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে? সম্ভবত না। যখন কোনো বক্তব্য আসবে না, তখন জনগণ ধরেই নেবে যে তারা কমান্ড করে থাকুক বা না করে থাকুক, এটাতে তাদের সম্মতি আছে। না এখন কোন ভাই তাহলে দুর্বল দল বলে এখন কি এনসিপি, শিবির, জামাত সবাইকে লাঠিসোঁটা নিয়ে নামবে সরকারের 5 মাসের মাথায়? ভাই এই জায়গাটাতে আমি আসতেছি। সেটা হচ্ছে, ধরেন আপনি কি চাচ্ছেন তাহলে যে আপনি ছাত্র দলকে ছাত্রলীগ বানাবেন, বা ওই ধরনের একটা জিনিস বানাবেন যে মাঠে কাউকে জায়গা দিবে না, সবাই দুর্বল হয়ে থাকবে, আপনি দেখাবেন যে আপনারা কত সবল। ভাই যেই ডিএনএ ছাত্রলীগের, সেই ডিএনএ ছাত্রদল কোনোদিন পায় না এবং পাবে না। ছাত্রলীগ যে পরিমাণে নৃশংস কাজ করছে, পরিমাণে নির্মম ভাবে লোকজনকে পিটাইছে, সেটা ছাত্রদল কোনোদিন হইতে পারবেন এবং অ্যাকচুয়ালি হওয়ার মতো তাদের শক্তি নাই। আজকে যদি, আমি কোনো উস্কানির কথা বলতেছি না, আজকে যদি দেয়ালে পিঠ থেকে যায় শিবির, তারা এক হলে পরে ছাত্রদল কি অ্যাকচুয়ালি রাস্তায় দাঁড়াতে পারবে না। সেটা আমরা 36শে জুলাইয়ে দেখছি, পুরা জুলাই ধরে দেখছি, 24শে পারবে না। এটাই বুঝতে হবে এই সব ছেলে পেলে যারা এই সমস্ত আকাম করতেছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই এনসিপি বা আপনি বলেন শিবির, যারা এখন নির্যাতনের জায়গায় আছে, ছাত্রলীগ যেই তাদের সময় যেটা করছে সেটা হচ্ছে তাদের ফোকাস। ছাত্রলীগের একটা ছেলে, সে পিটাইতে বললে 10 জনকে খুন করে ফেলতো। বাট বিএনপির ডিএনএ তে বা ব্লাডে কি আছে, বা ছাত্র দল বা এই যুব দল, তারা ওই কাউরে পিটানোর থেকে বেশি ব্যস্ত ধান্দাবাজিতে। ছাত্রদল কিন্তু ডেডিকেটেড, ছাত্রলীগ কিন্তু বিএনপি সব থেকে বেশি হচ্ছে রং মেসেজ যাচ্ছে, পার্টির সাংগঠনিক দুর্বলতা সেটা দেখায় দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে তারা যে এই ধরনের আবার ফ্যাসিবাদের প্রথম স্টেপে হাঁটতেছে, সেই জায়গাটা কিন্তু জনগণ একটুও পছন্দ করতেছে না। জের কাটতে না কাটতেই আবার সিলেটে ছড়ালো রাজনৈতিক সহিংসতা। মাত্র 2 দিনের মাথায় একই দিনে পরপর 2 দফায় হামলা শিকার হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহর। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে জুলাই গণ অভ্যুত্থানে 7 শহীদ পরিবারের সঙ্গে আবেগঘন সাক্ষাৎকার শেষে ফিরছিলেন এনসিপি নেতারা। বেলা 2:45টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেট এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সার্জিস আলম অভিযোগ করেছেন, সরকার দলের সংশ্লিষ্টরা তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সিলেটের 5 মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় তাদের উপর আবারও হামলার অভিযোগ ওঠে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও ফেসবুক পোস্ট দিয়ে এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। পরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে সার্জিস আলম বলেন, গোলাপগঞ্জে ছাত্রদলের কর্মীরা স্লোগান দিয়ে তাদের গাড়িতে রড, ইট ও পাথর ছুড়লেও পুলিশ স্রেফ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে, কোনো প্রতিরোধের চেষ্টা করেনি বলে অভিযোগ করেছেন সার্জিস আলম। প্রশাসন ছিল এখানে পক্ষপাতমূলক। প্রথমে একটু নীরব দেখছিলাম, পরে দেখলাম পক্ষপাতমূলক হয়ে গেল। এমপির কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়,
সরকারের কথা অনুযায়ী প্রশাসন সিদ্ধান্ত নেয়। এদিকে গত 2 দিন আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়েছিল। এতে তারা 2 জন আহত হন এবং প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় দলটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে 144 ধারা জারি করতে। এটা বলা হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে লন্ডন থেকে তার ঘনিষ্ঠ যারা নতুন করে বাংলাদেশে এসেছেন এবং বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে বা অন্য কোনো পদ পদবি নিয়ে অথবা পদ পদবি ছাড়া তাকে সহায়তা করছেন, তাদেরই একটি অংশ এই এলাকারই অর্থাৎ সিলেট হবিগঞ্জ, বৃহত্তর সিলেট হবিগঞ্জ অঞ্চলের, এবং তাদের ইন্ধনের নির্দেশে বা পরোক্ষ মদদে এই ঘটনাগুলো ঘটছে। ডক্টর মাহমুদ আলম মিতু একে পরিকল্পিত হত্যা চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে নাহিদ ইসলামের দাবি, অতীতে খালেদা জিয়ার গাড়ি বহরে আওয়ামী লীগ ঠিক যেভাবে হামলা করেছে বিএনপি ও এর সংগঠনগুলো এখন এনসিপির উপর ঠিক একই কায়দায় হামলা করেছে। তবে স্থানীয় বিএনপি নেতারা হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন। তারা জানান এই ঘটনার সাথে তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষণে দেখা যাচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা যেখানেই যাচ্ছে, বিশেষ করে হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, সেখানে স্থানীয় বিএনপি ও ছাত্র দলের সঙ্গে চরম উত্তেজনা তৈরি হচ্ছে দলটির। একই সপ্তাহে 3 জেলায় সংঘাতের বিস্তার প্রশাসনের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে। হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে তাদের আঘাত করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে। পাশাপাশি সংঘর্ষের সময় আইফোন 13, আইফোন 11, আইফোন 14, আইফোন 15, একটি স্যামসাং S22 মোবাইল ফোন এবং 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। মামলার আসামি করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, নূর আলম চৌধুরী, ফখরুল জাকির, আব্দুল হাই কামাল, রুহাম গাজী, মাহবুবুল বাড়ি চৌধুরী মুবিন, নাহিদউদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওয়াদুদ মাহমুদ চৌধুরীকে। অন্যদিকে একই ঘটনাকে কেন্দ্র করে এর আগেই এনসিপি দাবি করে 28 জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সার্জিস আলম সহ অন্তত 15 নেতাকর্মী আহত হন। দলটির দাবি, হামলায় তাদের এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায় এবং জোর করা হয় এবং তাদের এক কর্মীর একটি চোখ নষ্ট হয়ে যায় এবং আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমার আলিফ 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে মানে রড দিয়ে পুরো চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো, কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনাদের পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে 2 জন, সার্জিস এবং নাসির উদ্দিন পাটোয়ারি, ওনারা সেখানে জনসভা করেছেন এবং তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন, নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কথাগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলো তারা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন 2024 সালে জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না, আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই। গত 17 বছর আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারেনি রাজনৈতিক দল ও শীর্ষ নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। দলটি এই হামলাগুলোর অভিযোগের তীর যখন বিএনপির দিকে ছুটছে, তখন এনসিপির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন জোটসঙ্গী জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।